আজকের ক্লাসে আমরা শুধুমাত্র সংবিধানের 25টি কোশ্চেনই দেখবো না, দেখবো 100-র কাছাকাছি আর্টিকেল রিলেটেড বিভিন্ন ইনফরমেশন। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নটা কি ক্লাসের, সেটা হচ্ছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা নিশ্চিত করা হয়েছে? চারটি অপশন। অপশন এ আর্টিকেল 12, আর্টিকেল 14, আর্টিকেল 16, আর্টিকেল 18। এর সঠিক উত্তরটি কি হবে? এর সঠিক উত্তরটি হবে অপশন বি, আর্টিকেল 14। এবার আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে আর্টিকেল 14 সংবিধান প্রণয়নের সময় ব্রিটিশ রুল অফ ল নীতির ভিত্তিতে 1949 সালে অন্তর্ভুক্ত হয়। এটি সকল নাগরিকের আইনের সামনে সমান মর্যাদা নিশ্চিত করে এবং বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করে। মৌলিক অধিকারের মূল যে ভিত্তি হিসাবে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর সঙ্গে আমরা অ্যাডিশনাল আর তিনটি আর্টিকেলের বিষয়ে জানবো। সেটা হচ্ছে আর্টিকেল 15, সেটা কি? সেটা হচ্ছে বৈষম্য নিষিদ্ধ করে। আর্টিকেল 16-তে কি বলা হয়েছে? সেটা হচ্ছে চাকরিতে সমান সুযোগ দেয়। আর্টিকেল যদি 18 আমরা দেখি সেক্ষেত্রে পাবো যে উপাধি বিলোপ করে, যে অ্যাবলিশন অফ টাইটেল। যেটা পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে আর্টিকেল 21 এর জীবনের অধিকারের ধারণা কোন ঐতিহাসিক উৎস দ্বারা প্রভাবিত? চারটি অপশন, এর মধ্যে অপশন এ ম্যাগনা কার্টা, অপশন বি ফ্রেঞ্চ কনস্টিটিউশন, অপশন সি ইউএস কনস্টিটিউশন, অপশন ডি রেগুলেটিং অ্যাক্ট। এর সঠিক উত্তরটা কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ ম্যাগনা কার্টা। এবার আমরা দেখব যে বিষয়টার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেটা হচ্ছে আর্টিকেল 21-এর ধারণ 1215 সালে ম্যাগনা কার্টা থেকে নেওয়া হয় এবং 1950 সালে এটা কি হয়? কার্যকর হয়। এটি ব্যক্তির জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করে। বিচার ব্যবস্থার মাধ্যমে এর অর্থ ক্রমশ বিস্তৃত হয়েছে। পরবর্তীতে আমরা তিনটি আবার গুরুত্বপূর্ণ আর্টিকেল দেখবো। সেটা হচ্ছে আর্টিকেল 20 কি বিষয়ে বলা হচ্ছে? সেটা হচ্ছে অপরাধ সংক্রান্ত সুরক্ষা দেয়। আর্টিকেল 22 যদি আমরা দেখি সেক্ষেত্রে গ্রেপ্তার সংক্রান্ত অধিকার দেয়। আর্টিকেল 19 হচ্ছে স্বাধীনতা প্রদান করে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে আর্টিকেল 32 মানে আর্টিকেল 32 কে সংবিধানের প্রাণ বলা হয় কেন? অপশন এ এটি নির্বাচন নিয়ন্ত্রণ করে, অপশন বি এটি মৌলিক অধিকার রক্ষা করে, অপশন সি এটি জরুরি অবস্থা ঘোষণা করে, অপশন ডি এটি রাজ্য গঠন করে। এর সঠিক উত্তর হবে অপশন বি, এটি মৌলিক অধিকার রক্ষা করে। এবার আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর আর্টিকেল 32 কে সংবিধানের কি বলেছেন? প্রাণ বলেন, কারণ এটি নাগরিকদের সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার দেয়। 1950 সালে এটি কার্যকর হয়ে মৌলিক অধিকার রক্ষার প্রধান উপায় হয়ে ওঠে। এরপর আমরা অ্যাডিশনাল আরো তিনটি আর্টিকেলের বিষয়ে জানবো। সেটা হচ্ছে আর্টিকেল 226, সেটা হচ্ছে হাইকোর্টকে এই ক্ষমতা দেয়। আর্টিকেল 13 সেটা কি? সেটা হচ্ছে আইন বাতিল করতে সাহায্য করে। আর্টিকেল 359 সেটা হলো অধিকার স্থগিত করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে আর্টিকেল 368 কোন বিষয়ের সাথে সম্পর্কিত? অপশন এ নির্বাচন, অপশন বি সংবিধান সংশোধন, অপশন সি বিচার ব্যবস্থা, অপশন ডি মৌলিক অধিকার। এর সঠিক উত্তর হবে অপশন বি সংবিধান সংশোধন। এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। সেটা হচ্ছে আর্টিকেল 368 সংবিধান সংশোধনের প্রক্রিয়া কি করে? নির্ধারণ করে এবং 1950 সালে এটি কার্যকর হয়। সংসদ মানে পার্লামেন্ট এই অনুচ্ছেদের মাধ্যমে সংবিধানের বিভিন্ন অংশ পরিবর্তন করতে পারে, কিন্তু এখানে বিষয় আছে একটা, সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচারের যে ডক্ট্রিন এর মাধ্যমে সীমা নির্ধারণ করা হয়েছে। এবার আমরা অ্যাডিশনালি আবার তিনটি আর্টিকেলের বিষয়ে জানবো। সেটা হচ্ছে আর্টিকেল 13 সেটা হচ্ছে মৌলিক অধিকার রক্ষা করে। আর্টিকেল 352 সেটা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা করে। আর আর্টিকেল 356 রাষ্ট্রপতি শাসন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে আর্টিকেল 356 কোন পরিস্থিতিতে প্রয়োগ করা হয়? অপশন এ যুদ্ধের সময়, অপশন বি রাজ্যে সাংবিধানিক সংকট, অপশন সি অর্থনৈতিক সংকট, অপশন ডি নির্বাচন। এর সঠিক উত্তর হবে অপশন বি রাজ্যে সাংবিধানিক সংকট। এবার আমরা যে তথ্য জানবো সেটা হচ্ছে আর্টিকেল 356 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা 1935 থেকে নেওয়া হয় এবং রাজ্যের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়লে এটা কি হয়? প্রয়োগ করা হয়। এটি কেন্দ্রকে রাজ্য প্রশাসন পরিচালনার ক্ষমতা দেয়। আবার আমরা তিনটি অ্যাডিশনাল আর্টিকেলের বিষয়ে জানবো। সেটা কি? সেটা হচ্ছে আর্টিকেল 355 সেটা হচ্ছে কেন্দ্রের দায়িত্ব নির্ধারণ করে। 352-তে জাতীয় জরুরি অবস্থা। আর 365 সেটা কি? সেটা হচ্ছে নির্দেশ অমান্য হলে ব্যবস্থা নেয়। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে আর্টিকেল 19 কোন ধরনের অধিকার প্রদান করে? অপশন এ সামাজিক অধিকার, অপশন বি স্বাধীনতার অধিকার, অপশন সি
রাজনৈতিক অধিকার, অপশন ডি সাংবিধানিক অধিকার। এর সঠিক উত্তর হবে অপশন বি স্বাধীনতার অধিকার। এরপর আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে আর্টিকেল 19 সংবিধান প্রণয়নের সময় নাগরিকদের মৌলিক স্বাধীনতা নিশ্চিত করার জন্য এটা অন্তর্ভুক্ত হয়। এটি মত প্রকাশ, চলাচল ও সংগঠনের স্বাধীনতা প্রদান করে। যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে এই আর্টিকেল এর পরেও। পরবর্তীতে আমরা অ্যাডিশনালি আবার 3টি আর্টিকেলের বিষয়ে জানবো, সেটা হচ্ছে আর্টিকেল 21 বা 21, সেটা কি? সেটা হচ্ছে জীবন রক্ষা করে। আর্টিকেল 14 বা 14 সেটা হচ্ছে সমতা দেয়। আর্টিকেল 22 বা 22 সেটা হচ্ছে গ্রেপ্তার সংক্রান্ত অধিকার। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে আর্টিকেল 44 মানে আর্টিকেল 44 কোন নীতির সাথে সম্পর্কিত? অপশন এ একক দেওয়ানি বিধি, অপশন বি শিক্ষা অধিকার, অপশন সি নির্বাচন, অপশন ডি বিচার ব্যবস্থা। এর সঠিক উত্তর হবে অপশন এ একক দেওয়ানি বিধি। এবার আমরা কিছু ব্যাখ্যা দেখব, সেটা কি? সেটা হচ্ছে আর্টিকেল যে 44 বা 44 সেটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যে সংবিধানের আছে, এর অংশ হিসেবে এটি অন্তর্ভুক্ত হয়। এটি সকল নাগরিকদের জন্য কি করে? একক দেওয়ানি আইন প্রণয়নের লক্ষ্য নির্ধারণ করে। সামাজিক সংস্কারের উদ্দেশ্যে এটি কিন্তু গৃহীত হয়। এবার আবার আমরা অ্যাডিশনাল আরো 3টি আর্টিকেলের বিষয়ে জানবো, সেটা কি? আর্টিকেল 45 বা 45 সেটা কি? সেটা হচ্ছে শিশু শিক্ষা নিয়ে কাজ করে। আর্টিকেল 46 বা 46 সেটা হচ্ছে দুর্বল শ্রেণীর উন্নয়ন। আর আর্টিকেল 50 বা 50 সেটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে আর্টিকেল 51 এ বা 51 এ কোন বিষয়ের সাথে সম্পর্কিত? অপশন এ মৌলিক অধিকার, অপশন বি মৌলিক কর্তব্য, অপশন সি রাষ্ট্রপতি, অপশন ডি নির্বাচন। তো এর সঠিক উত্তরটা হবে অপশন বি মৌলিক কর্তব্য। এবার আমরা যে বিষয়ে জানবো সেটা হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট মানে 42তম যে অ্যামেন্ডমেন্ট, সালটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 1976 সাল। এর মাধ্যমে আর্টিকেল 51 এ সংযোজন করা হয়। এটি নাগরিকদের কর্তব্য নির্ধারণ করে। জাতীয় শৃঙ্খলা ও ঐক্য রক্ষায় এটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তীতে আবার এক্সট্রা আবার 3টি আর্টিকেলের বিষয়ে জানবো, সেটা হচ্ছে আর্টিকেল 48 সেটা কি? সেটা হচ্ছে পরিবেশ রক্ষা করে। আর্টিকেল 19 সেটা হচ্ছে স্বাধীনতা দেয়। আর আর্টিকেল 32 বা 32 সেটা হচ্ছে অধিকার রক্ষা করে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে আর্টিকেল 21 এর এ বা 21 এর এ কোন অধিকার প্রদান করে? অপশন এ কাজের অধিকার, অপশন বি শিক্ষার অধিকার, অপশন সি সম্পত্তির অধিকার, অপশন ডি স্বাস্থ্য অধিকার। এর সঠিক উত্তর হবে অপশন বি শিক্ষার অধিকার। এবার আমরা ব্যাখ্যাতে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে 86th অ্যামেন্ডমেন্ট মানে 86তম অ্যামেন্ডমেন্ট, এখানে সালটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 2002 সাল। এই সালে আর্টিকেল 21 এর এ মানে 21 এর এ যুক্ত হয় এবং 6 থেকে 14 বছর বয়সীদের জন্য বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করে। যাদের সংবিধানে অ্যামেন্ডমেন্ট রিলেটেড সমস্যা আছে, মুখস্থ করতে অসুবিধা হয়, তাদের জন্য আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও দেওয়া রয়েছে ট্রিকের মাধ্যমে মুখস্থ রাখার। তো সেই ভিডিওটা যদি এখনো না দেখে থাকো, অবশ্যই সেই ভিডিওটা দেখে নিবে। ভিডিওর যে লিঙ্ক সেটা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে আমরা দিয়ে দেবো। এবার আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা কি? এটি মৌলিক অধিকারের অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরপর আমরা অ্যাডিশনাল আবার 3টি আর্টিকেলের বিষয়ে জানবো, সেটা হচ্ছে আর্টিকেল 45 মানে 45 সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষার নির্দেশ দেয়। আর্টিকেল 41 বা 41 সেটা হচ্ছে কাজের অধিকার নিয়ে আলোচনা করে। আর্টিকেল 39 বা হচ্ছে 39 সেটা হচ্ছে শিশু কল্যাণ নিশ্চিত করে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে আর্টিকেল 300 এ মানে 300 এ কোন অধিকারের সাথে যুক্ত? অপশন এ সেটা হচ্ছে স্বাধীনতা, অপশন বি সম্পত্তির অধিকার, অপশন সি শিক্ষা, অপশন ডি ধর্ম। এর সঠিক উত্তর হবে অপশন বি সম্পত্তির অধিকার। এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে 44th যে অ্যামেন্ডমেন্ট মানে 44তম যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্ট এখানেও সালটা ইম্পর্টেন্ট। 1978 সাল। এর দ্বারা সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে কি করা হয়েছে? আর্টিকেল 300 এ মানে 300 এতে রাখা হয়েছে। এই অ্যামেন্ডমেন্টের পর সম্পত্তির অধিকার আর মৌলিক অধিকার হিসেবে গ্রহণযোগ্য না, এটি আইনি অধিকার হিসেবে স্বীকৃত হয়। এবার আমরা আরো 2টি আর্টিকেলের বিষয়ে জানবো। আর্টিকেল 14 বা 14 সেটা হচ্ছে সমতা দেয়। আর আর্টিকেল 21 বা 21 সেটা হচ্ছে জীবন রক্ষা করে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ভারতের নির্বাচন কমিশন কোন অনুচ্ছেদের অধীনে প্রতিষ্ঠিত? অপশন এ আর্টিকেল 320, অপশন বি আর্টিকেল 324, অপশন সি আর্টিকেল 326, অপশন ডি আর্টিকেল 329। এর সঠিক উত্তর হবে অপশন বি আর্টিকেল 324। এবার যে ইনফরমেশন গুলি জানবো সেটা হচ্ছে আর্টিকেল 324 অনুযায়ী 1950 সালে ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়। 1950 সাল, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এটি
স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য একটি কি সাংবিধানিক একটি সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত। গণতন্ত্রের মূল ভিত্তি হিসাবে এর গুরুত্ব অপরিসীম। এরপর আমরা তিনটি অ্যাডিশনাল আর্টিকেলের বিষয়ে জানবো, সেটা কি, সেটা হচ্ছে আর্টিকেল 326, সেটা হচ্ছে সর্বজনীন ভোটাধিকার নির্ধারণ করে। আর্টিকেল 327 সেটা কি, সেটা হচ্ছে নির্বাচন সংক্রান্ত আইন প্রণয়ন করে। আর আর্টিকেল 329 সেটা হচ্ছে নির্বাচনী বিরোধ নিয়ে আদালতের সীমাবদ্ধতা দেয়। আজকের ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটা লাইক করে এবং চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী স্মার্ট ক্লাস এবং গুরুত্বপূর্ণ আপডেটের জন্য। এবার আমরা পরবর্তীতে যে প্রশ্ন দেখব সেটা হচ্ছে ফাইন্যান্স কমিশন কোন অনুচ্ছেদের অধীনে গঠিত হয়? অপশন এ আর্টিকেল 270, অপশন বি আর্টিকেল 275, অপশন সি আর্টিকেল 280, অপশন ডি আর্টিকেল 282। এর সঠিক উত্তর হবে অপশন সি আর্টিকেল 280। এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আর্টিকেল 280 অনুযায়ী রাষ্ট্রপতি ফাইন্যান্স কমিশন গঠন করেন। এটি কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের কি করেন, সুপারিশ প্রদান করে। সংবিধান প্রণয়নের সময় আর্থিক ভারসাম্য বজায় রাখতে এটি অন্তর্ভুক্ত হয়। এরপর আমরা অ্যাডিশনাল আবার তিনটি আর্টিকেল দেখবো, সেটা কি, সেটা হচ্ছে আর্টিকেল 270, সেটা কি, সেটা হচ্ছে কর বন্টন নির্ধারণ করে। আর্টিকেল 275 সেটা হচ্ছে অনুদান প্রদান করে। আর্টিকেল 282 সেটা হচ্ছে ডিসক্রিশনারি যে গ্র্যান্ট সেটা দেয়। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কোন অনুচ্ছেদে উল্লিখিত? অপশন এ আর্টিকেল 146, অপশন বি আর্টিকেল 148, অপশন সি আর্টিকেল 149, অপশন ডি আর্টিকেল 151। এর সঠিক উত্তর হবে অপশন বি আর্টিকেল 148। এবার আমরা যে তথ্য জানবো সেটা হচ্ছে আর্টিকেল 148 অনুযায়ী ক্যাগ 1950 সালে প্রতিষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ এই সালটা। এটি সরকারের আর্থিক হিসেব নিরীক্ষা করে এবং সংসদের কাছে রিপোর্ট প্রদান করে। স্বচ্ছতা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এটাও কিন্তু পরীক্ষায় আসে। কনস্টিটিউশনাল বডি। পরবর্তীতে আমরা যে আর্টিকেল গুলো সম্পর্কে জানবো সেটা হচ্ছে আর্টিকেল 149, সেটা কি ক্ষমতা নির্ধারণ করে। আর্টিকেল 150 এর ক্ষেত্রে হিসাবের ফরম্যাট নির্ধারণ করে। আর 151-তে রিপোর্ট উপস্থাপন করে। এগুলো সবই ক্যাগের আন্ডারে পড়ছে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট গঠনের জন্য কোন অনুচ্ছেদ দায়ী? অপশন এ আর্টিকেল 120, অপশন বি আর্টিকেল 124, অপশন সি আর্টিকেল 131, অপশন ডি আর্টিকেল 136। এর সঠিক উত্তর হবে অপশন বি আর্টিকেল 124। এবার আমরা যে তথ্যটা জানবো সেটা হচ্ছে আর্টিকেল 124 অনুযায়ী 1950 সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। এটি দেশের সর্বোচ্চ বিচারিক সংস্থা এবং সংবিধানের রক্ষক হিসেবে কাজ করে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য এটি কি অন্তর্ভুক্ত। এরপর আমরা অ্যাডিশনাল আবার তিনটি আর্টিকেল দেখব। সেই আর্টিকেলগুলো কি, সেটা হচ্ছে আর্টিকেল 131 মূল এখতিয়ার নির্ধারণ করে। আর্টিকেল 136 সেটা হচ্ছে বিশেষ অনুমতি আপিল দেয়। আর্টিকেল 141 আইন হিসাবে রায় কার্যকর করে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কোন অনুচ্ছেদে উল্লিখিত? অপশন এ আর্টিকেল 74, অপশন বি আর্টিকেল 76, অপশন সি আর্টিকেল 78, অপশন ডি আর্টিকেল 44। এর সঠিক উত্তর হবে অপশন বি আর্টিকেল 76। এবার আমরা যে তথ্যটা জানবো সেটা হচ্ছে আর্টিকেল 76 অনুযায়ী অ্যাটর্নি জেনারেল কেন্দ্রের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কাজ করে। এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট। সংবিধান প্রণয়নের সময় সরকারকে আইনি সহায়তা দেওয়ার জন্য এই পদ সৃষ্টি করা হয়। এবার আবার অ্যাডিশনাল তিনটি আর্টিকেলের বিষয়ে জানবো, সেটা হচ্ছে আর্টিকেল 88 বা 88 সংসদে বক্তব্য রাখার অধিকার দেয়। আর্টিকেল 74 এর ক্ষেত্রে মন্ত্রী পরিষদ নিয়ে আলোচনা করে। আর্টিকেল 75 কি, সেটা হচ্ছে মন্ত্রীর নিয়োগ নির্ধারণ করে। গুরুত্বপূর্ণ প্রতিটি আর্টিকেলই। তো পরবর্তীতে আমরা যে প্রশ্ন যাব সেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল কোন অনুচ্ছেদে উল্লিখিত? অপশন এ আর্টিকেল 153, অপশন বি আর্টিকেল 165, অপশন সি আর্টিকেল 167, অপশন ডি আর্টিকেল 170। এর সঠিক উত্তর হবে অপশন বি আর্টিকেল 165। এরপর আমরা যে অ্যাডিশনাল ইনফরমেশন গুলি জানবো সেটা হচ্ছে আর্টিকেল 165 অনুযায়ী প্রতিটি রাজ্যে অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হন। তিনি রাজ্যের প্রধান আইন উপদেষ্টা হিসাবে কাজ করেন। সংবিধানে কেন্দ্রের মতো রাজ্যেও আইনি কাঠামো নিশ্চিত করতে এটি অন্তর্ভুক্ত হয়। এরপর আমরা অ্যাডিশনাল তিনটি আর্টিকেল বিষয়ে জানবো, সেটা হচ্ছে আর্টিকেল 163, সেটা হচ্ছে রাজ্য মন্ত্রী পরিষদ নির্ধারণ করে। আর্টিকেল 164 সেটা
হচ্ছে মুখ্যমন্ত্রী নিয়োগ করে। আর আর্টিকেল 166তে প্রশাসনিক কার্যপ্রণালী নির্ধারণ করে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি প্রশাসন কোন অনুচ্ছেদের অধীনে? অপশন এ আর্টিকেল 235, অপশন বি আর্টিকেল 239, অপশন সি আর্টিকেল 240, অপশন ডি আর্টিকেল 241। এর সঠিক উত্তর হবে অপশন বি আর্টিকেল 239। এবার আমরা যে তথ্য জানবো সেটা হচ্ছে আর্টিকেল 239 অনুযায়ী কেন্দ্র শাসিত অঞ্চল রাষ্ট্রপতির অধীনে পরিচালিত হয়। সংবিধান প্রণয়নের সময় বিশেষ প্রশাসনিক সুবিধার জন্য এই ব্যবস্থা রাখা হয়। এরপর আমরা অ্যাডিশনাল আবার 3টি আর্টিকেল দেখব। আর্টিকেল 240-এ সেটা হচ্ছে আইন প্রণয়ন ক্ষমতা দেয়। আর্টিকেল 241-এ উচ্চ আদালত নির্ধারণ করে। আর্টিকেল 246-এ আইন প্রণয়ন ক্ষমতা ভাগ করে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে আন্তঃরাজ্য জল বিবাদ নিষ্পত্তির জন্য কোন অনুচ্ছেদ ব্যবহৃত হয়? অপশন এ আর্টিকেল 260, অপশন বি আর্টিকেল 262, অপশন সি আর্টিকেল 263, অপশন ডি আর্টিকেল 265। এর সঠিক উত্তর হবে আর্টিকেল 262। এরপর আমরা যে তথ্যটি জানবো সেটা হচ্ছে আর্টিকেল 262 অনুযায়ী সংসদ আন্তঃরাজ্য নদী সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির আইন প্রণয়ন করতে পারে। এটি জল সম্পদ ব্যবস্থাপনায় সমন্বয় আনার জন্য সংবিধানে কি হয়? যুক্ত হয়। আবার 3টি অ্যাডিশনাল আর্টিকেলের বিষয়ে আমরা জানবো। সেটা হচ্ছে আর্টিকেল 263 আন্তঃরাজ্য পরিষদ গঠন করে। আর্টিকেল 265-তে কর আরোপ নির্ধারণ করে। আর্টিকেল 246-এ আইন প্রণয়ন ক্ষমতা ভাগ করে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কেন্দ্র থেকে রাজ্যকে অনুদান প্রদানের জন্য কোন অনুচ্ছেদ ব্যবহৃত হয়? অপশন এ আর্টিকেল 270, অপশন বি আর্টিকেল 273, অপশন সি আর্টিকেল 275, অপশন ডি আর্টিকেল 280। এর সঠিক উত্তর হবে অপশন সি আর্টিকেল 275। এবার আমরা যে তথ্যটা জানবো সেটা হচ্ছে আর্টিকেল 275 অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে আর্থিক অনুদান প্রদান করে। এটি আর্থিক ভারসাম্য বজায় রাখতে সংবিধানে অন্তর্ভুক্ত হয়। বিশেষ করে অনগ্রসর রাজ্যগুলির উন্নয়নে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর সঙ্গে আমরা অ্যাডিশনাল আবার 3টি আর্টিকেল দেখবো। সেটা কি? আর্টিকেল 270 সেটা কি? সেটা হচ্ছে কর বন্টন করে। আর্টিকেল 280-তে ফাইন্যান্স কমিশন গঠন করে। আর্টিকেল 282-তে ডিসক্রিশনারি যে গ্র্যান্ট সেটা দেয়। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে তফসিলি জাতি কমিশন কোন অনুচ্ছেদের অধীনে গঠিত হয়? অপশন এ আর্টিকেল 335, অপশন বি আর্টিকেল 338, অপশন সি আর্টিকেল 340, অপশন ডি আর্টিকেল 342। এর সঠিক উত্তর হবে আর্টিকেল 338। এরপর আমরা যে অ্যাডিশনাল তথ্য দেখবো সেটা হচ্ছে আর্টিকেল 338 অনুযায়ী শিডিউল কাস্ট কমিশন গঠিত হয়। এটি তফসিলি জাতির অধিকার রক্ষা ও উন্নয়নের জন্য কাজ করে। সামাজিক ন্যায় নিশ্চিত করতে এটি সংবিধানে অন্তর্ভুক্ত হয়। এরপর আমরা অ্যাডিশনাল আবার 3টি আর্টিকেলের বিষয়ে জানবো। সেটা হচ্ছে আর্টিকেল 340 সেটা হচ্ছে পিছিয়ে পড়া শ্রেণীর কমিশন গঠন করে। আর্টিকেল 341 যদি আমরা দেখি শিডিউল কাস্ট তালিকা নির্ধারণ করে। আর 342-এ শিডিউল ট্রাইব যেটা তার তালিকা নির্ধারণ করে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য কমিশন কোন অনুচ্ছেদে উল্লিখিত? অপশন এ আর্টিকেল 338, অপশন বি আর্টিকেল 339, অপশন সি আর্টিকেল 340, অপশন ডি আর্টিকেল 341। এর সঠিক উত্তর হবে অপশন সি আর্টিকেল 340। এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আর্টিকেল 340 অনুযায়ী রাষ্ট্রপতি পিছিয়ে পড়া শ্রেণীর অবস্থার উন্নতির জন্য কমিশন গঠন করতে পারেন। এটি সামাজিক সমতা প্রতিষ্ঠার উদ্দেশ্যে সংবিধানে অন্তর্ভুক্ত হয়। এরপর আমরা আবার অ্যাডিশনাল 3টি আর্টিকেলের বিষয়ে জানবো। আর্টিকেল 338-এ কি বলা হয়েছে সেটা হচ্ছে শিডিউল কাস্ট কমিশন। আর্টিকেল 342-এ শিডিউল ট্রাইব নির্ধারণ করে। আর্টিকেল 46 মানে 46-এ উন্নয়ন নিশ্চিত করে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ভারতের সরকারি ভাষা সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি? অপশন এ আর্টিকেল 340, অপশন বি আর্টিকেল 343, অপশন সি আর্টিকেল 345, অপশন ডি আর্টিকেল 348। এর সঠিক উত্তর হবে অপশন বি আর্টিকেল 343। এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আর্টিকেল 343 অনুযায়ী হিন্দিকে কেন্দ্রের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়। সংবিধান প্রণয়নের সময় ভাষাগত ঐক্য বজায় রাখতে এটি কি হয়? অন্তর্ভুক্ত হয়। ইংরেজি নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহারের অনুমতি দেওয়া হয়। এবার আবার অ্যাডিশনাল 3টি আর্টিকেলের বিষয়ে আমরা জানবো। সেটা কি? সেটা হচ্ছে আর্টিকেল 345-এ রাজ্যের ভাষা নির্ধারণ করে। আর্টিকেল 346-এ যোগাযোগ নির্ধারণ করে। আর আর্টিকেল 348-এ আদালতের ভাষা নির্ধারণ করে। গুরুত্বপূর্ণ আর্টিকেল। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে আর্টিকেল 370 ঐতিহাসিকভাবে কোন বিষয়ের সাথে যুক্ত ছিল? আমরা জানি সেটা হচ্ছে জম্মু কাশ্মীর
আমির এর বিশেষ মর্যাদা। এবার আমরা যে বিষয়ে জানবো সেটা হচ্ছে একেবারে শেষের দিকে, সেটা হচ্ছে ২০১৯ সালে এর বেশিরভাগ বিধান পরিবর্তিত হয়। আর এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আর্টিকেল ৩৭১, সেটা কি? সেটা হচ্ছে বিশেষ রাজ্য বিধান দেয়। আর্টিকেল ১ সেটা হচ্ছে ভারতের গঠন নির্ধারণ করে। আর আর্টিকেল ৩ সেটা কি? সেটা হচ্ছে রাজ্য পুনর্গঠন করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন অনুচ্ছেদে উল্লেখিত? অপশন এ আর্টিকেল ২৪০, অপশন বি আর্টিকেল ২৪৩, অপশন সি আর্টিকেল ২৪৬, অপশন ডি আর্টিকেল ২৪৮। এর সঠিক উত্তর হবে অপশন বি আর্টিকেল ২৪৩। এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে 73rd অ্যামেন্ডমেন্ট মানে ৭৩তম অ্যামেন্ডমেন্ট, সালটা ইম্পর্টেন্ট। ১৯৯২ সাল আর্টিকেল ২৪৩ সংযোজিত হয়। এটি গ্রাম স্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা করে এবং স্থানীয় স্বশাসন নিশ্চিত করে। এরপর আমরা আবার অ্যাডিশনাল ৩টি আর্টিকেলের বিষয়ে জানবো, সেটা হচ্ছে আর্টিকেল ২৪৩ এর এ, সেটা হচ্ছে গ্রাম সভা নির্ধারণ করে। আর্টিকেল ২৪৩ এর বি, সেটা হচ্ছে পঞ্চায়েত গঠন করে। আর আর্টিকেল ২৪৩ এর সি, সেটা হচ্ছে গঠন নির্ধারণ করে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে আর্টিকেল ১৩ এর প্রধান উদ্দেশ্য কি? অপশন এ নির্বাচন, অপশন বি আইন বাতিল, অপশন সি জরুরি অবস্থা, অপশন ডি কর। এর সঠিক উত্তর হবে অপশন বি আইন বাতিল। এবার আমরা যে অ্যাডিশনাল ইনফরমেশন গুলি জানবো সেটা হচ্ছে আর্টিকেল 13 বা ১৩ সেটা কি? সেটা হচ্ছে সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইনকে বাতিল ঘোষণা করে। এটি মৌলিক অধিকার রক্ষার জন্য ১৯৫০ সালে অন্তর্ভুক্ত হয়। বিচার বিভাগকে আইন পর্যালোচনার ক্ষমতা দেয়। এরপর আমরা অ্যাডিশনাল আরো ৩টি আর্টিকেলের বিষয়ে জানবো, সেটা কি? সেটা হচ্ছে আর্টিকেল 32 মানে ৩২, সেটা হচ্ছে অধিকার রক্ষা করে। আর্টিকেল যেটা হচ্ছে ২২৬, সেটা হচ্ছে হাইকোর্ট ক্ষমতা দেয়। আর্টিকেল ৩৬৮ সেটা হচ্ছে সংশোধন প্রক্রিয়া নির্ধারণ করে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান। আপনার যদি মনে হয় এই ভিডিও কারো প্রয়োজন লাগবে তাকে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন।